ওয়েলকাম স্টুডেন্টস, উইংলেস বার্ড মিউজিক চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 11-এর কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টারটা আছে, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি। এই পৃথিবীতে যে কোনো মৌল বা যৌগ প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে বিক্রিয়া করতে পারে, তবে সব ক্ষেত্রেই দেখা গেছে মৌলগুলি বা যৌগগুলি যখন বিক্রিয়া করে যে কোনো ওজন অনুপাতে কিন্তু বিক্রিয়া করতে পারে না। সর্বদাই তারা একটা ন্যূনতম ওজনের অনুপাতেই বিক্রিয়াটা করে। যে ন্যূনতম ওজন অনুপাতে একটা মৌল বা একটা যৌগ অন্য মৌল বা যৌগের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই ন্যূনতম ওজন অনুপাতকেই বলছে তুল্যাঙ্ক ভার। যেমন ধরো, জলে যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, সেখানে যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজন অনুপাত আমি হিসেব করি, তাহলে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, দুটো আছে বলে 1/2, আর অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে সেক্ষেত্রে পাচ্ছি 2:16 সমান 1:8। আবার ধরো CO2 যৌগে কার্বন এবং অক্সিজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। সেক্ষেত্রে এখানে কার্বন এবং অক্সিজেনের ওজন অনুপাত কত হবে? কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের 16 গুণ 2 32, 12:32 সমান 3:8। আবার ধরো মিথেন যৌগে কার্বন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে মিথেন যৌগ তৈরি করেছে। সেক্ষেত্রে কার্বনের পারমাণবিক ভর 12 আর হাইড্রোজেন 4টে আছে, 1/4। তাহলে ওজন অনুপাত কত হচ্ছে? 3:1। তাহলে দেখা গেল কার্বন ডাইঅক্সাইডে কার্বনের ন্যূনতম ওজন অনুপাত হচ্ছে 3, মিথেনেও কার্বনের ন্যূনতম ওজন অনুপাত হচ্ছে 3। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, মিথেন এবং জলে হাইড্রোজেনের ন্যূনতম ওজন অনুপাত হচ্ছে 1, আর অক্সিজেন দেখো জলে এবং CO2-তে তার ন্যূনতম ওজন অনুপাত হচ্ছে 8। এই যে কার্বনের 3 ভাগ, হাইড্রোজেনের 1 ভাগ, অক্সিজেনের 8 ভাগ, এই ওজন অনুপাতেই কিন্তু এরা বিক্রিয়া করে। এটাই হচ্ছে তাদের ন্যূনতম ওজন অনুপাত। এইগুলোকেই বলা হচ্ছে তুল্যাঙ্ক ভার। প্রতিটি মৌলিক বা যৌগিক পদার্থেরই একটি ন্যূনতম ওজন অনুপাত থাকে, যার সাপেক্ষে তারা অন্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে। এখন এই প্রতিটা মৌল বা যৌগের ন্যূনতম ওজন অনুপাত কিভাবে আমরা হিসেব করব? স্বাভাবিকভাবে আমরা দুটো মৌলের ভরের অনুপাত করে আমরা তাদের তুল্যাঙ্ক ভার হিসেব করতে পারি, যেটা আমরা কার্বন ডাইঅক্সাইড বা জল বা মিথেনে আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের তুল্যাঙ্ক ভার হিসেব করলাম। এখানেও একটা আমি সূত্র দেখিয়েছি। যদি A আর B পরস্পর বিক্রিয়া করে, তাহলে তাদের তুল্যাঙ্ক ভার কী করে আমরা হিসেব করব? এর ভর আর B এর ভরে যদি অনুপাত করি, তাহলে এর তুল্যাঙ্ক ভার আর B এর তুল্যাঙ্ক ভার আমরা পেয়ে যাব। কিন্তু গাণিতিকভাবে এই সূত্র ধরে অঙ্ক করতে গেলে বা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে সবসময় সঠিক মান পাওয়া যায় না, সেক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হয়। যেমন এখানে দেখো, ক্যালসিয়াম অক্সাইডে আমি যদি ক্যালসিয়াম ইস্টু অক্সিজেনের ওজন অনুপাত হিসেব করি, দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, অক্সিজেনের 16, সেক্ষেত্রে আমার অনুপাত আসছে 5:2। আবার জলে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজন অনুপাত আসছে 1:8, অর্থাৎ একটা জায়গাতে আমি 2 পেলাম ন্যূনতম ওজন, আর একটা জায়গায় 8 পেলাম অক্সিজেনের। আবার ক্যালসিয়াম হাইড্রাইডে যদি করি ক্যালসিয়াম ইস্টু হাইড্রোজেন, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ক্যালসিয়াম ইস্টু হাইড্রোজেন হচ্ছে 20:1, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের ন্যূনতম ওজন চলে আসছে 5, আবার ক্যালসিয়াম হাইড্রাইডের ন্যূনতম ওজন আসছে
20। এই প্রবলেম দূর করার জন্য কয়েকটি মৌলের তুল্যাঙ্ক ভারকে প্রমাণ ধরে তার সাপেক্ষে অন্যান্য মৌল বা যৌগের তুল্যাঙ্ক ভার নির্ণয় করা হয়। যেমন অক্সিজেনের 8 ভাগ, হাইড্রোজেনের 1.008 বা 1 ভাগ, কিংবা ক্লোরিনের 35.5 ভাগ। এই মৌলগুলোর ওজনের সঙ্গে অন্যান্য মৌল যে যে ওজনে যুক্ত হবে সেটাকেই আমরা তাকে তুল্যাঙ্ক ভার ধরব। যেমন ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম এবং অক্সিজেনের যদি ওজন অনুপাত করি 40:16 যদি হয়, তার থেকে আমরা পেতে পারি 20:8। একেবারে ন্যূনতম ওজন পেয়ে যাচ্ছি 5:2। কিন্তু এটাকে আমরা ধরবো না, কারণ আমি অক্সিজেনের ন্যূনতম ওজন অনুপাত বা তুল্যাঙ্ক ভার ধরে নিয়েছি 8। এই 8-এর সাপেক্ষে ক্যালসিয়াম যে ওজনে যুক্ত হবে সেটাই হবে তার তুল্যাঙ্ক ভার। সেক্ষেত্রে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার হবে 20। সুতরাং তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে কোনো মৌলের যত ভাগ ওজন, 8 ভাগ ওজনের অক্সিজেন, 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে, কিংবা কোনো যৌগ থেকে এই ওজনগুলোই অপসারিত যদি করে, মৌলের ততভাগ ওজনকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলবো। আমরা তুল্যাঙ্ক ভারের যে প্রথম সূত্রটা দেখেছিলাম, এর ভর বাই বির ভর সমান এর তুল্যাঙ্ক ভার বাই বি এর তুল্যাঙ্ক ভার, এইভাবে অনুপাত করে যদি আমরা তুল্যাঙ্ক ভার হিসেব করি, সেক্ষেত্রে যদি অক্সিজেনের সাপেক্ষে করি তাহলে কি লিখব? মৌলের ভর বাই অক্সিজেনের ভর সমান মৌলের তুল্যাঙ্ক ভার বাই অক্সিজেনের তুল্যাঙ্ক ভার। এবার দেখো অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত ধরে নিলাম? 8। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার সমান কী হবে? মৌলের ভর ইন্টু অক্সিজেনের তুল্যাঙ্ক ভার অর্থাৎ 8, মৌলের ভর ইন্টু 8 বাই অক্সিজেনের ভর। এইভাবে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার হিসেব করতে পারবো। ঠিক একইভাবে যদি আমি হাইড্রোজেনের সাপেক্ষে হিসাব করি তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার সমান পাবো মৌলের ভর ইন্টু 1.008 বাই হাইড্রোজেনের ভর। তাহলে কোনো মৌলের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে এইভাবে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার হিসেব করতে পারবো। কিংবা মৌলটা যদি ক্লোরিনের সঙ্গে যুক্ত থাকে তাহলে ক্লোরিনের সাপেক্ষে মৌলের তুল্যাঙ্ক ভার হবে মৌলের ভর ইন্টু 35.5 বাই ক্লোরিনের ভর। এখন অক্সিজেন, ক্লোরিন এবং হাইড্রোজেন প্রত্যেকেই গ্যাসীয় হওয়ায় যদি কোনো যৌগ থেকে হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন অপসারিত হয় তাহলে আমরা ওজন হিসেবে না হিসেব করে আমরা আয়তন ধরেও হিসেব করতে পারি। সেক্ষেত্রে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার পাবো মৌলের ভর ইন্টু 5.6 লিটার বাই অক্সিজেনের আয়তন। এটা সব লিটার হিসেব করব। এবং এটাও জানতে হবে যে এখানে অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন প্রত্যেকের আয়তন যেন এসটিপিতে থাকে, এসটিপিতে থাকতে হবে, তবেই হবে। ক্লোরিনের সাপেক্ষে যদি করি মৌলের ভর ইন্টু 11.2 লিটার বাই ক্লোরিনের আয়তন, অথবা হাইড্রোজেনের সাপেক্ষে যদি হিসেব করি মৌলের ভর ইন্টু 11.2 লিটার ইন্টু বাই হাইড্রোজেনের আয়তন। এই যে 5.6 লিটার, 11.2 লিটার এগুলো আসছে কোথা থেকে? আমরা ওখানে পেয়েছিলাম কি মৌলের ভর ইন্টু 8 যদি ওজনের সাপেক্ষে করি। আমরা জানি এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। সেখান থেকে আমরা হিসেব করে 5.6 লিটার পেয়েছি অক্সিজেনের ক্ষেত্রে, আর ক্লোরিন আর হাইড্রোজেনের ক্ষেত্রে পেয়েছি 11.2 লিটার। তাহলে এইভাবে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার ওজন ধরে এবং আয়তন ধরে কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রগুলো আমরা শিখলাম। যদি মৌলটি ক্লোরিন, অক্সিজেন বা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত না থাকে তাহলে আমরা প্রথম সূত্র ধরেই হিসেবটা করতে পারি, অর্থাৎ দুটোর ভর এর অনুপাত করলে আমরা তুল্যাঙ্ক ভারের অনুপাত পেয়ে যাব। তবে সেক্ষেত্রে একটা মৌলের তুল্যাঙ্ক ভার আমাকে জানা থাকতে হবে, তবেই এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আগের যে সূত্রগুলো আমরা বললাম কোনো সূত্রই যদি অ্যাপ্লাই না করা যায় তাহলে একটা যৌগের মধ্যে থাকা মৌলের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে
সেই মৌলের তুল্যাঙ্ক পারমাণবিক ভরকে যদি আমি যোজ্যতা দিয়ে ভাগ করি, সেই যৌগে মৌলের যে যোজ্যতা সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা মৌলের তুল্যাঙ্ক ভর পেয়ে যেতে পারবো। অ্যাকচুয়ালি যোজ্যতা মানে কি? একটা মৌল অন্য মৌলের সঙ্গে যে যুক্ত হচ্ছে তার ক্ষমতাটাই হচ্ছে যোজ্যতা। ফলে এই যে ন্যূনতম ওজন অনুপাতে যে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে যোজ্যতার একটা ভূমিকা আছে। সুতরাং কোনো মৌলের যা পারমাণবিক ভর তাকে যদি যোজ্যতা দিয়ে ভাগ করি, আমরা তুল্যাঙ্ক ভর পেয়ে যাব। এখন আমরা জেনে নেব এই যে পারমাণবিক ভর বা যোজ্যতা করলে আমি তুল্যাঙ্ক ভর পাচ্ছি, এটা কিভাবে পেতে পারি। ধরা যাক একটা মৌল ধরেছি M, আর সেই মৌলের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় একটা অক্সাইড তৈরি হয়েছে, তার সংকেত হবে M2OX। আমরা জানি অক্সিজেনের যোজ্যতা 2 আর M এর যোজ্যতা আমরা ধরে নিয়েছি X। তাহলে অবশ্যই যৌগ সংকেত নির্ণয়ের যে সূত্র সেই অনুযায়ী আমরা বলতে পারি যৌগের সংকেত হবে M2OX। এখন M এর পারমাণবিক ভর আমরা ধরে নিলাম স্মল a এবং অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 16। এবার আমি যদি M এবং অক্সিজেনের ভরের অনুপাত করি, তাহলে তাদের তুল্যাঙ্ক ভরের অনুপাত পাবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি M এর ভর বাই অক্সিজেনের ভর সমান M এর তুল্যাঙ্ক ভার বাই অক্সিজেনের তুল্যাঙ্ক ভার। M এর ভর আমরা এখানে কি পাচ্ছি? M এর পারমাণবিক ভর আমরা ধরেছি A, আর সেটা আছে 2। তাহলে M এর ভর পাচ্ছি আমরা 2 × A। অক্সিজেনের ভর কত পাবো? অক্সিজেনের পারমাণবিক ভর 16 আর X সংখ্যক আছে, তাহলে 16 × X। M এর তুল্যাঙ্ক ভর আমরা জানি না, বার করব। আর অক্সিজেনের তুল্যাঙ্ক ভর আমরা জানি 8। সুতরাং M এর তুল্যাঙ্ক ভর আমরা কী পেয়ে গেলাম? 2A × 8 বাই 16X। তাহলে কাটাকুটি করলে কি পাচ্ছি? A/X। আর তুল্যাঙ্ক ভর আমরা যদি E ধরি, তাহলে কি পেয়ে গেলাম? A সমান E × X। তাহলে E সমান কি পেলাম? পারমাণবিক ভর বাই যোজ্যতা, অর্থাৎ পারমাণবিক ভর সমান হয়ে গেল তুল্যাঙ্ক ভর ইন্টু যোজ্যতা। তাহলে পারমাণবিক ভরের সঙ্গে আমরা তুল্যাঙ্ক ভরের একটা সম্পর্ক পেয়ে গেলাম, যে তুল্যাঙ্ক ভারকে আমি যদি যোজ্যতা দিয়ে গুণ করি, তাহলে পারমাণবিক ভর পেয়ে যাব। আমরা এতক্ষণ মৌলের তুল্যাঙ্ক ভর সম্পর্কে জানলাম। এবার আমরা জানব যৌগের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করতে হয়। কারণ একটা যৌগ অন্য কোনো মৌল বা যৌগের সঙ্গেও বিক্রিয়া করতে পারে, ফলে তাদেরও একটা ন্যূনতম ওজন অনুপাতেই তারা বিক্রিয়া করে। সুতরাং যৌগেরও তুল্যাঙ্ক ভর থাকে। সেক্ষেত্রে আমরা প্রাথমিক যে সূত্র, দুটো ভরের অনুপাত করলে দুটো তুল্যাঙ্ক ভরের অনুপাত পাওয়া যায়, সেইভাবেও আমরা যৌগের তুল্যাঙ্ক ভর এখানে নির্ণয় করতে পারি। অর্থাৎ ধরো একটা A যৌগ B যৌগের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে A যৌগের ভর বাই B যৌগের ভর সমান A যৌগের তুল্যাঙ্ক ভর বাই B যৌগের তুল্যাঙ্ক ভর আমরা পাবো। সেক্ষেত্রে যে কোনো একটা যৌগের তুল্যাঙ্ক ভর আমাকে জানতে হবে। এখন যৌগ বলতে আমরা মোটামুটি 3 রকমের যৌগকেই আমরা বুঝি। একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে ক্ষার, আর একটা হচ্ছে লবণ। এই প্রত্যেকটা যৌগের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে গেলে আলাদা আলাদা তাদের সূত্র আছে, সেইভাবে তাদের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে হয়। এবার আমরা দেখব কিভাবে প্রত্যেকটা তুল্যাঙ্ক ভর আলাদা করে নির্ণয় করতে হয়। প্রথমে আসি অ্যাসিডের তুল্যাঙ্ক ভর নির্ণয়ের। অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করব? অ্যাসিডের আণবিক ভর বের করে তার ক্ষারগ্রাহিতা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা অ্যাসিডের তুল্যাঙ্ক ভর পেয়ে যাব, অর্থাৎ আণবিক ভর বাই ক্ষারগ্রাহিতা। এখন অ্যাসিডের ক্ষারগ্রাহিতা মানেটা কি? ক্ষারগ্রাহিতা হচ্ছে অ্যাসিডে যে প্রতিস্থাপনযোগ্য H পরমাণু আছে তার সংখ্যাটাই হচ্ছে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। অ্যাসিডে অনেক হাইড্রোজেন থাকতে পারে, কিন্তু যে হাইড্রোজেনগুলো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় সেটাই হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। অর্থাৎ ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য H পরমাণুর সংখ্যাই হচ্ছে সেই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। এখানে কয়েকটি অ্যাসিড ও তার ক্ষারগ্রাহিতা আমি দিয়ে দিলাম। দেখো এই সেলের কটা H আছে? একটাই H আছে, তার ক্ষারগ্রাহিতা 1।
HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডে একটাই H পরমাণু আছে, তার ক্ষারগ্রাহিতা 1। H2SO4 দুটো H পরমাণু আছে, দুটোই প্রতিস্থাপনযোগ্য, তাই তার ক্ষারগ্রাহিতা 2। H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড, তার 3টে H পরমাণু আছে, 3টে H পরমাণু প্রতিস্থাপনযোগ্য, অর্থাৎ হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, 3টে হাইড্রোজেনই, তাই তার ক্ষারগ্রাহিতা 3। এবার দেখো H3PO3 অর্থাৎ ফসফরাস অ্যাসিড এর 3টে হাইড্রোজেন থাকলেও প্রতিস্থাপনযোগ্য H পরমাণু 2টি, সেই জন্য এর ক্ষারগ্রাহিতা 2। এটা এদের গঠন নিয়ে যখন আলোচনা করব রাসায়নিক বন্ধনে, তখন এটা বুঝতে পারবে যে কটা H পরমাণু O পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেই কটা হাইড্রোজেনই ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। এক্ষেত্রে দুটো হাইড্রোজেন O পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাই H3PO3 ক্ষারগ্রাহিতা 2। আর H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, এখানে 3টে H পরমাণু থাকলেও একটি মাত্র H প্রতিস্থাপনযোগ্য হওয়ায় তার ক্ষারগ্রাহিতা হচ্ছে 1। এখন উদাহরণসহ কয়েকটি অ্যাসিডের তুল্যাঙ্ক আমি নির্ণয় করে দেখাচ্ছি। ধরো H2SO এর তুল্যাঙ্ক নির্ণয় করব। প্রথমে তাহলে আণবিক ভর বের করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 × 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 4 × 16 বাই ক্ষারগ্রাহিতা। হাইড্রোজেন কটা আছে সালফুরিক অ্যাসিডের দুটোই প্রতিস্থাপনযোগ্য, ক্ষারগ্রাহিতা 2, অর্থাৎ এখানে হচ্ছে 98/2 = 49। এবার ধরো H3PO3 এর তুল্যাঙ্ক আমি হিসেব করব। হাইড্রোজেন কটা আছে 3টে প্লাস ফসফরাসের 31 প্লাস অক্সিজেনের 3 × 16 বাই কী হবে H3PO3 এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। 3টে হাইড্রোজেন থাকলেও আমরা চার্টে দেখে নিয়েছি, আমরা আগে লিখেছি যে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 82/2 = 41। আবার ধরো একটা বিক্রিয়া দেয়া আছে, NaOH প্লাস H2SO4 সমান NaHSO4 প্লাস জল। বলছে এই বিক্রিয়ায় H2SO4 এর তুল্যাঙ্ক ভর কত। দেখো আমরা আগে তুল্যাঙ্ক ভর হিসেব করলাম H2SO4 এর 98/2 সমান হচ্ছে 49। এবার এখানে একটা বিক্রিয়া দিয়ে বলেছে এই বিক্রিয়া H2SO এর তুল্যাঙ্ক ভর কত। আমাকে দেখতে হবে এখানে এর ক্ষারগ্রাহিতা কত, সেটা আমাকে দেখতে হবে। দেখো এখানে লক্ষ্য করে যে H2SO4 এ কটা H আছে, দুটো H আছে, কিন্তু যে লবণটা তৈরি হয়েছে দেখো NaHSO4, এখানে কিন্তু একটা H রয়ে গেছে, অর্থাৎ দুটো যে হাইড্রোজেন ছিল দুটোই তো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হওয়ার কথা, কিন্তু হয়নি, একটা H রয়ে গেছে, একটা হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ফলে এখানে কিন্তু ক্ষারগ্রাহিতা সালফুরিক অ্যাসিডের এই বিক্রিয়াতে কিন্তু 1। ফলে এখানে আমরা তুল্যাঙ্ক আর কী হবে 98/1 = 98। সুতরাং আমাকে দেখতে হবে যদি কোনো বিক্রিয়া দেয়া থাকে তাহলে তার ক্ষারগ্রাহিতা কত সেখানে হয়েছে, কটা H প্রতিস্থাপিত হয়েছে, সেগুলো দেখে আমার তুল্যাঙ্ক আর হিসেব করতে হবে অ্যাসিডের। ক্ষারের তুল্যাঙ্ক নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে, ক্ষারের আণবিক ভরকে অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করতে হবে। অম্লগ্রাহিতা মানেটা কি? অম্লগ্রাহিতা মানে হলো OH মূলকের সংখ্যা, অর্থাৎ ক্ষারে যে কটা OH মূলক থাকবে সেটাই হবে তার অম্লগ্রাহিতা। যেমন NaOH এখানে OH কটা আছে একটা, তাহলে তার অম্লগ্রাহিতা 1। KOH এ অম্লগ্রাহিতা 1। CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইডে এখানে দুটি OH মূলক আছে, তাই তার অম্লগ্রাহিতা 2 হবে। উদাহরণ হিসেবে যদি বলি ক্যালসিয়াম হাইড্রক্সাইড তুল্যাঙ্ক আর কী করে হিসেব করব। ক্যালসিয়ামের আণবিক ভর হিসেব করলাম, ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, সেই হিসেবে আণবিক ভর হিসেব করলাম। বাই কটা OH মূলক আছে, দুটো, তাহলে 74/2 হলো 37। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক ভর হয়ে গেল 37। এবার আমরা দেখব লবণের তুল্যাঙ্ক ভর। লবণের তুল্যাঙ্ক ভর কী করে হিসেব করব, লবণের আণবিক ভরকে তার ক্যাটায়ন সংখ্যা এবং সেই ক্যাটায়নের যোজ্যতা যে গুণফল সেটা দিয়ে ভাগ করব, অর্থাৎ আণবিক ভর বাই ক্যাটায়ন সংখ্যা ইন্টু যোজ্যতা। এইভাবে আমরা লবণের তুল্যাঙ্ক ভর হিসেব করব। ধরা যাক সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভর আমরা কীভাবে হিসেব করব। প্রথমে আণবিক ভর হিসেব করব। সোডিয়ামের পারমাণবিক ভর কত 23 × 2 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 × 3 বাই কী হবে ক্যাটায়ন সংখ্যা ইন্টু যোজ্যতা। এখানে ক্যাটায়ন বলতে কে, সোডিয়াম, কটা আছে, দুটো আছে, 2 × সোডিয়ামের যোজ্যতা কত 1
কি করে বুঝবো? এমনিতেই এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাই এটার যোজ্যতা 1। আর প্লাস বুঝতে পারি সোডিয়াম কার্বনেট, এই যে CO3 1, CO3 1, তাহলে সোডিয়ামের যোজ্যতা 1। তাহলে হিসেব করলে কত পাচ্ছি? 106/2 সমান 53। এবার ধরো অ্যালুমিনিয়াম সালফেট, এটা একটা লবণ। এই লবণের তুল্যাঙ্ক ভার কী করে হিসেব করব? তার প্রথমে আণবিক ভর হিসেব করব। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27 × 2 + 3 × সালফারের হচ্ছে 32, অক্সিজেনের 16 বাই, এখানে ক্যাটায়নকে অ্যালুমিনিয়াম কটা আছে? 2টো। আর অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? এই যে SO4 তাহলে এইভাবে হিসেব করতে পারি। বা অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে 3টি ইলেকট্রন আছে, তাই যোজ্যতা 3, তাহলে 2 × 3। তাহলে হিসেব করে কি পাবো? 342/6। তাহলে হিসেব করছি, তাহলে ভাগ করলে পাচ্ছি 57। এখন মূলকের তুল্যাঙ্ক ভর আমরা কীভাবে হিসেব করব? মূলক বলতে কোনগুলোকে বোঝায়? SO4 ডবল মাইনাস, NO3 মাইনাস, CO3 ডবল মাইনাস, এদেরকে বলা হয় মূলক। এদের তুল্যাঙ্ক ভর কী করে নির্ণয় করব? না, তাদের সংকেত ওজন, যেহেতু মূলক কোনো অণু নয়, আয়ন, তাহলে তার সংকেত ওজন আমরা হিসেব করব এবং তাকে যোজ্যতা দিয়ে ভাগ করলেই আমরা মূলকের তুল্যাঙ্ক ভর আমরা হিসেব পেয়ে যাব। যেমন ধরো SO4 মাইনাস, এর তুল্যাঙ্ক ভর কী করে হিসেব পাবো? সালফারের কত? আণবিক ভর বাই মানে সংকেত ওজন বাই যোজ্যতা। তাহলে সংকেত ওজন কীভাবে হিসেব করবো? যেরকমভাবে আণবিক ভর হিসেব করা সেভাবেই করব। 32 + 4 × 16 বাই যোজ্যতা কোনটা? যেটা আয়ন হিসেবে যেটা আছে, যতটা আধান আছে সেটাই তার যোজ্যতা হয়। তাহলে 96/2 সমান 48। এইভাবে আমরা মূলকের তুল্যাঙ্ক ভর হিসেব করব। একইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের তুল্যাঙ্ক ভরও আমরা হিসেব করতে পারি। এখানে ধরো Ca2+ আয়ন আছে, ক্যালসিয়ামের সংকেত ওজন বা পারমাণবিক ভর কত? 40, তাকে তার আধান দিয়ে ভাগ করব 20। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, তার আধান কত? 2, 8। তাহলে আমরা আয়নের তুল্যাঙ্ক ভার, সে ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক, তার তুল্যাঙ্ক ভারও এইভাবে আমরা হিসেব করতে পারি। সংকেত ওজনকে যোজ্যতা দিয়ে আমরা ভাগ করতে পারি। আমরা যৌগের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে এই ক্যাটায়ন অ্যানায়ন যদি দিয়ে সেটার যৌগটা তৈরি হয়, ক্যাটায়নের তুল্যাঙ্ক ভার আর অ্যানায়নের তুল্যাঙ্ক ভার যোগ করেও আমরা যৌগের তুল্যাঙ্ক ভার হিসেব করতে পারি। যেমন ধরা যাক, বললাম NaCl, NaCl এর তুল্যাঙ্ক ভার কত? এটা কী দিয়ে তৈরি? Na+ আর Cl-। Na+ এর কত হবে? 23/1 আর Cl- এর 35.5/1। তাহলে এর হচ্ছে 23 আর এর হচ্ছে 35.5, দুটো যোগ করো, 58.5। ক্যাটায়ন অ্যানায়ন যোগ, তাদের তুল্যাঙ্ক ভার যোগ করেও আমরা লবণের তুল্যাঙ্ক ভার হিসেব করতে পারি। তুল্যাঙ্ক ভারের কোনো একক হয় না, যেহেতু এটা দুটো ভরের অনুপাত, তাই তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই। মৌলের তুল্যাঙ্ক ভার কিন্তু পরিবর্তনশীল হয়। কারণ কি না, যেহেতু মৌলের তুল্যাঙ্ক ভার সমান আমরা পাচ্ছি কি? পারমাণবিক ভর বাই যোজ্যতা। যদি যোজ্যতা চেঞ্জ হয় তাহলে তুল্যাঙ্ক ভারও কিন্তু পরিবর্তনশীল হবে। যেমন FeCl2-তে Fe এর তুল্যাঙ্ক ভার কী হবে? এখানে Fe অ্যাকচুয়ালি কী আছে? Fe2+ আয়ন। তাহলে সেক্ষেত্রে Fe এর সংকেত ওজন কত? 56, তাকে তার যোজ্যতা দিয়ে ভাগ 2, 28। আবার FeCl3, এই যৌগে Fe3+, এখানে যোজ্যতা কত? Fe3, তাহলে আয়নটা কি? Fe3+, এর তুল্যাঙ্ক ভার কত হবে? তাহলে 56/3, ফলে কত হবে? 18.6।
তাহলে দেখতে পাচ্ছি এখানে FeCl2-তে Fe এর তুল্যাঙ্ক ভার আমি পেয়েছিলাম 28, আবার FeCl3 যোগে Fe এর তুল্যাঙ্ক ভার পেলাম 18.6। এর থেকে বোঝা যাচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল হয়। এইভাবে আমরা এতক্ষণ ধরে তুল্যাঙ্ক ভার নিয়ে আলোচনা করলাম। তুল্যাঙ্ক ভার সংক্রান্ত মোটামুটি যা যা বিষয় ছিল আমি আলোচনা করে দিলাম। যদি তুল্যাঙ্ক ভার নিয়ে কারোর কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধে হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 7602044855। এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে তোমরা কথা বলতে পারো এবং তোমাদের অসুবিধা আমাকে বলতে পারো। আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করলে আমি এই তুল্যাঙ্ক ভার সংক্রান্ত যাবতীয় নোটস PDF আকারে আমি তোমাদের পাঠিয়ে দেব। আশা করি তুল্যাঙ্ক ভার সম্পর্কে যে আলোচনা হলো সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।